হচ্ছে অ্যাডাক্টেড ড্রাগস বা অ্যালকোহলিক বা নার্কোটিক ইনগ্রেডিয়েন্ট, যেটা আমাদের দেহের বায়োকেমিক্যালকে মাল্টিপল চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের হ্যাবিট চেঞ্জ করে দেয়, যেটার উপর আসক্ত হয়ে, যেটা না খেলে একসময় সাইড এফেক্ট হয়, মানবদের অনেক ক্ষতি করে, এটার নাম হচ্ছে ড্রাগস। আর মেডিসিন হলো রুগীর জন্য, তার জন্য প্রপার ডায়াগনোসিস করবো আমরা, ফর প্রপার ট্রিটমেন্ট। একটা রোগ হয়েছে তার ডায়াগনোসিস করবো, ওইটার জন্য একটা মেডিসিন দিয়ে দিই। একজনের সর্দি কাশি হয়েছে, তুলসী পাতা বাসক পাতা দিয়ে দিলাম, 2 সপ্তাহ পরে ভালো হয়ে গেছে, মানে কি তার তুলসী পাতা বাসক পাতা বন্ধ করতে পারবে নাকি এটা খাবার নেশা লাগবে? তাহলে মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিনটা হচ্ছে একটা ডিজিজ রিকভারির টাইমিং যতদিন লাগবে, এটাকে বলা হয় টেপারিং ডোজ, অর্থাৎ রুগীর ডোজ প্রথম দিন থেকে সুস্থ হওয়ার আগ পর্যন্ত যে টাইমিংটা, এটাকে বলা হয় টেপারিং। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রিটমেন্ট করা হয়, এটাকে মেডিসিন বলা হয়। আর ড্রাগস হচ্ছে যেটা আমাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত নিয়ন্ত্রণ করবে, ওটা হচ্ছে ড্রাগস। আশা করি ড্রাগস এবং মেডিসিনের মধ্যে পার্থক্য রয়েছে। আর যেটা আয়ুর্বেদিক মেডিসিন, হ্যালো সবাই আছি, আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু স্পেসিফিক মেডিসিন, যাহা ন্যাচারাল তাহাই আয়ুর্বেদিক। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা খাই সবই আয়ুর্বেদিক। যেমন আমরা পূর্বপুরুষরা তৃষ্ণা লাগলে কি খেয়েছে, আমরা কি পানি খাই কিনা, আগামী 100 বছর পরে যারা আসবে পানি খাবে। এখন আমরা পানি তৃষ্ণা লাগলে 1 থেকে 2 গ্লাস খাই, 100 বছর আগেও কয় গ্লাস খাইছে, 1 থেকে 2 গ্লাস। নাকি এটা রেজিস্ট্যান্স হয়েছে যে ভাই এখন 100 গ্লাস খাইতে হয়? না, এরকম না, এরকম। এই জন্য আয়ুর্বেদিক মেডিসিন মানে ন্যাচারাল, আমার বডিটাও ন্যাচারাল, সামঞ্জস্য বিধায় কোনো রেজিস্ট্যান্সও নাই, কোনো সাইড এফেক্টও নাই, যদি ওভারডোজ না। আশা করি প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। আচ্ছা, হ্যাঁ প্লিজ। সরি, জিএমপি সার্টিফিকেট যেটা বলছিলেন সেটা কোন দেশ প্রোভাইড করে, কোন দেশ থেকে জিএমপি সার্টিফিকেট? ভেরি গুড, সার্টিফিকেট জোরে একটা কথা বলুন। আমরা সবাই জিএমপি, স্যার আপনার প্রশ্ন? জি, আর হচ্ছে যে আপনাদের মার্কেটিং যে পলিসিটা, আমরা তো বিভিন্ন সেলস সেন্টার করে করেন, সেটার সাথে আপনাদেরটা কি সিমিলার কিনা? আমার স্যার 2টা প্রশ্ন করেছে, হ্যালো সবাই আছি? এক নম্বর প্রশ্নটা হচ্ছে জিএমপি মানে এটা কে কার দ্বারা দিচ্ছে, এটার মূল নামটা কি, কারা প্রোভাইড করে, এটা খুব ইম্পর্টেন্ট জানা, ঠিক না? সেকেন্ড ওয়ান হচ্ছে হামদতেরও তো শোরুম আছে, ঠিক না? তাহলে আমাদেরও শোরুম নেই, যেটা ইউনিক অ্যান্ড ডিফারেন্ট কিভাবে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। আশা করি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা প্রথম জায়গাটা যেটা জিএমপি, আমাদের সারা বিশ্বে যত ফ্যাক্টরি আছে ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া মেনটেন্যান্স হচ্ছে কি হচ্ছে না, এটা সুইজারল্যান্ডের জেনেভা থেকে ওই স্বতন্ত্র সংশ্লিষ্ট দেশে 17টা মন্ত্রণালয় থেকে রিপোর্টটা নেওয়া। এর মধ্যে পরিবেশ মন্ত্রণালয় আছে, আমাদের ড্রাগস আছে, এরকম বিভিন্ন। এর মধ্যে আমাদের দেশে আমরা বাংলাদেশের জিএমপি সার্টিফিকেট পাওয়ার কারণে যতটুকু মন্ত্রণালয়ে কাজ করছি, তারা রিপোর্ট করে যে এটা ফাইনাল করে। এটা হলো প্রাইমারি স্টেজ। সেকেন্ডারি স্টেজ এটা হলো একটা প্রসিডিউর, এটা একদিনে হয় না, এটা একটা প্রসিডিউর। যেমন আমার ফ্যাক্টরির মধ্যে এটা জিএমপি, এটা জার্ম ফ্রি থাকতো, আমি আমেরিকাতে মার্কেটিং করতে, এটার মধ্যে এসপিএলসি মেশিন থাকতো, অ্যানালাইজার মেশিন। এরকম আবার তুরস্কে আরেক নিয়ম দিল যে আপনার ফ্যাক্টরিতে এই মেডিসিনটা থাকতে হবে, এই মেশিনটা থাকতে হবে, ভেষজে কোনো প্রিজার্ভ ইউজ করা যাবে না। আবার আফগানিস্তান, আমরা কিছুদিন আগে আজারবাইজান মার্কেটিং করছি, তাদের ক্রাইটেরিয়া এক এক। পৃথিবীর 196টা দেশের ক্রাইটেরিয়া অনুসারে আমরা যখন ফ্যাক্টরিতে একটার পর একটা রিকভারি করবো, অর্থাৎ আমি যদি আগামী 100 বছর থাকি, টোটাল জিএমপি কিন্তু কমপ্লিট হবে। এটা ইন্ডিভিজুয়াল যে দেশে আমরা মার্কেটিং করবো তাদের ক্রাইটেরিয়া অনুসারে আমরা বুঝাইতে হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আশা করি প্রশ্ন অ্যান্সার পেয়েছে, জোরে আরেকবার করতে হবে। প্রশ্ন আরেকটা হ্যালো সবাই আছি? আমরা একজনে একটা বস্তা বাড়ি করছে, 10 কোটি টাকা খরচ করে, তার মানে কত? 1জন বা 2জন থাকবে। মানে কর্মসংস্থান হচ্ছে কয়জনের? 2জনের। 10 কোটি টাকা খরচ করে কয়জনের হয়েছে? 2জন। হামদাদ হাজার হাজার কোটি টাকার মালিক। এই যে শোরুমের মালিক কি জনগণ না তারা? হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, তারাই করতেছে। একটা শোরুমে 2-3জন থাকে, অত বেকার মুক্ত হয়েছে। কিন্তু ইন্ডেক্সেরও শোরুম আছে, কিন্তু এই শোরুম কোম্পানি এবং ওই সংশ্লিষ্ট এলাকার যে ব্যক্তি ইনভেস্ট করেছে, এটাকে কোলাবোরেশন করেছে, এটাকে আন্তর্জাতিক কোয়ালিটি কোম্পানির সঙ্গে কোলাবোরেট করে তার সেবার মান বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু তার ওই স্থলের ইনকাম কি কোম্পানি নিচে ওই ব্যক্তি পাচ্ছে, তাহলে সেবার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে। আশা করি প্রশ্নের অ্যান্সারটা পেয়েছেন।
আর এলোপ্যাথিকের ক্ষেত্রে আমরা মেডিকেল ট্রিটমেন্টে যেটা করি আর কি, একজন অ্যাক্সিডেন্ট করে আসছে তাকে আমরা প্রথমে মেডিসিন দিয়ে ধুয়ে তারপর আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দিই। আমাদের আয়ুর্বেদিকের ক্ষেত্রে কী ধরনের মেডিসিন জোরে একটা করতে নেই। আমি আরেকটু বলে নিই, চিকিৎসা বিজ্ঞানে কারোর সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই। অ্যাজ এ ডক্টর হিসেবে, অ্যাজ এ হেলথ প্রোভাইডার হিসেবে আপনি রুগীকে সার্ভিস দিবেন, এটা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের যে সার্জারি আছে, অ্যাক্সিডেন্টাল কজ, ইমার্জেন্সি রিকভারি, এগুলো কিন্তু কোনো অ্যালোপ্যাথি মেডিসিনের ফাংশন। যেমন একজনের হাতটা ভেঙে গেছে, আমি ফিজিওথেরাপির জন্য অর্থোপেডিক্সের কাছে পাঠালাম, সে এটাকে সিস্টেমিক্যালি এটা পজিশন করে দিল। এটা তো মেডিসিনের কোনো ফাংশন, এটা হলো মেডিকেল সায়েন্সের একটা ফাংশন। এটা আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সবারই মেডিকেল সায়েন্স কিন্তু কমন, এর মানব দেওয়াটা কমন। সুতরাং তাকে পজিশন করে দিলাম ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ানের একজনে কেটে ফেলছে, কেটে ফেলানোর জন্য মানব দেহের ভিতরে ঘা শুকানোর অ্যান্টিবায়োটিক আল্লাহ দিয়ে দিছে, বাইরে থেকে কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই। সারা ওয়ার্ল্ডে যত মানুষ কেটে গেছে এটা ন্যাচারালি শুকায় যায়। কেউ যদি অতিরিক্ত শুকিয়ে যায় এটা চাপ দিয়ে ধরে রাখবে এবং ওই রুমটাকে জান ফ্রি রাখবে, যেন জীবাণুর কারণে এটা যেন পচে না যায়। অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো ঘা শুকায় না, ঠিক আছে? অর্থাৎ কোনো মেডিসিনের ফাংশন না। আপনার সুপার ন্যাচারালি যদি একটা জান ফ্রি রুমের মধ্যে রাখেন, এমনি ঘা শুকাবে। সারা ওয়ার্ল্ডে এরকম হসপিটাল তৈরি হচ্ছে যে মেডিসিন ছাড়া যেন ঘা শুকানো হয়। আর আমাদের যত অ্যান্টিসেপটিক সলিউশন যেগুলো আছে আমরা সেগুলো সবই ন্যাচারাল, সবই। অ্যালোপ্যাথির ক্ষেত্রে অ্যাকিউট ম্যানেজমেন্ট বলা হয়। একজন ইঞ্জেকশন দিচ্ছি, এই মুহূর্তে রুগীটা মরে যাবে, ইমার্জেন্সি পেশেন্ট রেফার টু দ্য অ্যাকিউট ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাদের ক্ষেত্রে অ্যাকিউট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যালোপ্যাথি, আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেটা দীর্ঘমেয়াদী পুরাতন রোগের ক্ষেত্রে আয়ুর্বেদ। এক এক রুগীকে এক এক জায়গায় রেফার করতে হবে। তো আশা করি প্রশ্নের অ্যান্সার পেয়েছে। আর সার্জারি, আমরা যেটা সার্জারি বলি, এটা জনক হচ্ছে শ্বশ্রু। আজ থেকে ৫,০০০ বছর আগে একজন আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান বিভিন্নভাবে ন্যাচারালি এরা অপারেশন করেছে। তাহলে অপারেশন হলো একটা টেকনিক্যাল সিস্টেম, এটা অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক সিস্টেম না। এটা একজন ডক্টরের কাছে রুগীকে টেকনিক্যালি প্রবলেম সলভ করে। আশা করি প্রশ্নের অ্যান্সার পেয়েছে। হ্যাঁ স্যার, আমার টাইমিং হচ্ছে 1:01 পর্যন্ত, আর 2 মিনিট টাইম আছে। আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নিব, আপনার প্রশ্ন আমি করে নিব আবার চেম্বারে। আমরা যে কোনো কাজ 100% শেষ করতে গেলে 100% 1% অফারের মধ্যে 100% হবে। এটা একটা ফিনিশিং স্টেজ রিকোয়েস্ট, আমরা এখনই শেষ করে দিচ্ছি। আপনারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা চুলকানি অ্যালার্জির জন্য একটা লোকের ক্ষেত্রে বলছে যে আমি অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো খেলাম, ফ্যাক্সোফেনাডিন বা এটা সেটা ওটা, এটা একবার 12 ঘন্টা কাজ করলো, পরে আবার হচ্ছে। এটার করণীয় কি বা এটা কেন হচ্ছে? হ্যালো, সবাই আছি? অ্যালোপ্যাথি মেডিসিন হচ্ছে কেমিক্যাল, এটার প্লাজমা হাফ লাইফ বলে, অর্থাৎ আমি একটা ওষুধ নয় 12 ঘন্টা কাজ করবে, নয় 24 ঘন্টা কাজ করবে, অথবা 8 ঘন্টা কাজ করবে, এটাকে বলা হয় প্লাজমা হাফ লাইফ। ডক্টররা মেডিসিন লেখার সময় লেখে ডেলি 3 বার খাবেন অথবা 2 বার এরকম লিখে দেয়, অথবা রাত্রে 1 বার। এখন এটা হলো কেমিক্যালের অ্যাকশনটা যতটুকু মানবদের কাজ করবে ততটুকু লিখে দেয়। আমি ফেনাডিন খাইছি 24 ঘন্টা 1 বার, অর্থাৎ এটা প্লাজমা হাফ লাইফ হলো 24 আওয়ার। 24 ঘন্টার পরে কিন্তু এটা কাজ থাকবে না, তাহলে আবার শুরু হবে। এটা হলো মেডিসিনের মেকানিজমের কাজ, ঠিক আছে? তো আশা করি আমরা আয়ুর্বেদিক মেডিসিন যেটা, এটা হলো একটা রোগ স্থায়ীভাবে ভালো করবে, একটা কোর্স এই জন্য খেতে হয়। আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে রুগী 1 সপ্তাহ ভালো হয়ে যাবে, 10 বছর রুগী, কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না। তাকে একটা নির্দিষ্ট টাইমে পর্যন্ত ওষুধ খেতে হয়, যেন রোগটা জীবনে আর কখনো না। এটা অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদের বেশি পার্থক্য এই দেখি। তারপরে আমি আপনাদের সবারই অনেকের প্রশ্ন আছে, আপনাদের কৌতূহলকে স্বাগত জানাই। একসঙ্গে হয়তো আমরা সব কিছু একসঙ্গে জানতে পারবো না, কিন্তু আপনাদের কৌতূহলকে আমি স্বাগত জানাই। জোরে একটা করতালি আমাদের যা 2:30 আবার আপনাদের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। দেখা হবে বিকেল বেলা।